একসময় বার্সেলোনা বোর্ডের সদস্য এমিলি রোসিউডের কথায় ফুটে উঠেছে ক্লাবের ভেতরের এক অন্য গল্পের চিত্র, যা কেবল সংখ্যার হিসেব নয়, বরং সম্পর্ক, চাপ এবং পরিণতির এক অসামান্য আখ্যান। গল্পের শুরুটা ক্লাবের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসিকে দিয়ে। রসুড বলেন, বার্সেলোনার সমস্যাটা ছিল অদ্ভুত। ক্লাবে বিশ্বের সেরা খেলোয়াড়টি ছিল এবং একমাত্র তিনি ক্লাবের জন্য যে পরিমাণ অর্থ আয় করতেন তা দিয়ে তার নিজের বেতনটা পুষিয়ে যেত। তাই তার বেতন নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগই ছিল না, কারণ তিনি সেটা যোগ্য ছিলেন। কিন্তু এই গল্পের ভেতরেই ছিল আরেকটা চাপের অধ্যায়। রসুডের মতে লিওনেল মেসির আশেপাশের মানুষজন, বিশেষ করে জর্ডি আলবা, জেরার্ড পিকে এবং সার্জিও বুস্কেটসের মতো সিনিয়র খেলোয়াড়দের তরফ থেকে চাপ আসতে শুরু করে। প্রেসিডেন্টের উপর চাপ সৃষ্টি করে সবার বেতন বাড়ানোর দাবি উঠতে থাকে। এই চাপের ফল হয়েছিল মারাত্মক। বার্সেলোনা ক্লাবকে লিওনেল মেসির সন্তুষ্টির জন্য বাকিদের দাবিও মেটাতে হয়েছিল, যা বেতনের কাঠামোকে এক কথায় লাগামহীন করে তোলে। বার্সেলোনা ক্লাবের সাবেক বোর্ড মেম্বার এমিলি রোসুড জেরার্ড পিকের উদাহরণ টেনে বলেন, জেরার্ড পিকে যে বিশ্বের সেরা ডিফেন্ডার ছিল তা নিয়ে সন্দেহ নেই, কিন্তু সে যে বিশ্বের সবচেয়ে বেশি বেতনভোগী ডিফেন্ডার হয়ে উঠেছিল তার কারণ শুধু তার যোগ্যতা ছিল না, বরং এই অভ্যন্তরীণ চাপের রাজনীতিও ছিল। তিনি আরও যোগ করেন, এই মডেলটা একটা সময় পর্যন্ত কাজ করছিল। যে কোনো প্রতিষ্ঠানেই বেতনের মধ্যে একটা ভারসাম্য থাকা দরকার, কিন্তু বার্সেলোনায় সেই ভারসাম্যটাই ভেঙে গিয়েছিল। এরপর যখন মহামারী আঘাত করলো, কোভিডের সময়, তখন ক্লাবের আয় হু হু করে কমে গেল। গল্পের সবচেয়ে দুঃখজনক অংশটা আসে এরপর, যখন ক্লাব আর্থিক সংকটে হাবুডুবু খাচ্ছিল। তখন খেলোয়াড়দের কাছে বেতন কমানোর আবেদন করা হয়, কিন্তু এমিলি রসুলের কথায় ঝরে পড়ে হতাশা। এমিলি রসুড বলেন, খেলোয়াড়রা তাদের বেতন কমাতে রাজি হয়নি। একজন বোর্ড সদস্য হিসেবে এটা আমার জন্য লজ্জার ছিল। তারা একটা টাকাও ছাড়তে রাজি ছিল না। এভাবেই একটি সোনালী অধ্যায়ের আড়ালে থাকা চাপের গল্প ক্লাবের অর্থনৈতিক কাঠামোকে ধীরে ধীরে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছিল।